বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের দয়ায় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে আমি আছি মোসাম্মদ শাহনাজ পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমার যাদের সঙ্গে আলোচনা করার কথা তারা উচ্চ মাধ্যমিক তারা অলরেডি দ্বিতীয় বর্ষে উঠে গেছে, অর্থাৎ সেকেন্ড ইয়ার। তাদের সঙ্গে আমি আজকে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আমার বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বাংলা উচ্চারণের নিয়ম। এর আগে তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম সম্পর্কে তোমরা অনেকেই জেনেছো। তারপরেও আজকে তোমাদেরকে আমি কয়েকটা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেগুলো খুব সহজভাবে আমি তোমাদেরকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। আশা করি এগুলো যদি একটু মনোযোগ সহকারে পড়ো, বেশি কঠিন না, তাহলে তোমাদের উপকারে আসবে। অবশ্যই এগুলো পরীক্ষাতে আসে। এখানে তোমাদের নম্বর থাকে 5। যদি শুদ্ধ করে লিখতে পারো তাহলে তোমরা 5 নাম্বারই পেয়ে যাবে। বাংলা উচ্চারণের নিয়ম আলোচনা করার পূর্বে একটু উচ্চারণের প্রয়োজনীয়তা কেন এ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। 19 শতকের শুরুতে বাংলা সাহিত্যের আধুনিক পর্বের যাত্রা শুরু হলেও সংস্কৃত ব্যাকরণের অনুশাসনের বাইরে কিন্তু বাংলা এই যে ব্যাকরণ আসতে পারেনি। এর ফলে ভাষায় এই যে লেখ্যরূপ এবং উচ্চারণগত রূপ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু চাহিদা অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী যেমন প্রমিত বানানের প্রয়োজন রয়েছে, তেমনি বিশুদ্ধ উচ্চারণেরও দরকার রয়েছে। কেননা এই উচ্চারণ বাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অনুষঙ্গ। সুতরাং সুনির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে উচ্চারণের চর্চা এবং অনুশীলন করা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে বাংলা উচ্চারণ কেন বিশুদ্ধ হওয়া দরকার, আমাদের সে সম্পর্কে একটু জানা দরকার। বাংলা বিশুদ্ধ উচ্চারণের জন্য আমাদের অবশ্যই এর প্রয়োজনীয়তা রয়েছে, উচ্চারণের নিয়মের প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো হলো ভাষার মূল উদ্দেশ্য রক্ষা করা, অর্থাৎ ভাষার যে মূল একটা উদ্দেশ্য রয়েছে সেটা রক্ষা করে বিশুদ্ধ উচ্চারণ। যথার্থ মনোভাব প্রকাশ এবং অর্থ বিভ্রান্তি ও বিকৃতি থেকে মুক্ত থাকা যায় বিশুদ্ধ উচ্চারণ জানা থাকলে। আঞ্চলিকতা পরিহার করা যায় বিশুদ্ধ উচ্চারণ জানা থাকলে। প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গিতে কথা বলা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণের মাধ্যমে শ্রোতাবৃন্দের কাছে
বক্তব্যের আসল উদ্দেশ্য আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়। শব্দের অর্থ পরিষ্কার হয়, বিশুদ্ধ উচ্চারণ কাব্যিক প্রাঞ্জলতা বজায় রাখে, ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যায়। অর্থাৎ আমাদের অবশ্যই বিশুদ্ধ উচ্চারণ করা দরকার এবং এর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। এখন আমরা আসি যে উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে সেগুলো কেমন। বাংলা স্বরবর্ণমালার প্রথম বর্ণ অ, এই অ ধ্বনি অর্থাৎ স্বর অ, এর উচ্চারণ হবে অ ধ্বনি। এটা স্বরবর্ণ, এই জন্য আমরা এর আগে স্বর কথাটা বলি, অর্থাৎ স্বর অ। আসলে এর উচ্চারণ অ ধ্বনি, আ ধ্বনি, ই ধ্বনি, উ ধ্বনি। এর উচ্চারণের স্থান কণ্ঠ। অ, এই অ ধ্বনি স্বাভাবিকভাবেই উচ্চারিত হয়, আবার বিকৃতভাবেও উচ্চারিত হয়ে থাকে। আবার অ আদ্য, মধ্য ও অন্ত অবস্থানেও এর উচ্চারণ হয়ে থাকে। আমরা এখানে এই অ ধ্বনি উচ্চারণের নিয়ম সম্পর্কে জানবো যে আদ্য মানে আদিতে অ থাকলে এর উচ্চারণ কেমন হয় এবং অন্তে অ থাকলে এর উচ্চারণটা কেমন হয়। বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের নিয়ম, অর্থাৎ বাংলা শব্দে প্রথমে অকার থাকলে তার উচ্চারণটা কেমন হবে। অ এর পরে ক নম্বর, প্রথমে আমরা আসি ক নম্বরে। অ এর পরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে তাহলে অ ধ্বনি উচ্চারিত হয় ও ধ্বনির মতো। অর্থাৎ অ এর পরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে তাহলে অ ধ্বনি উচ্চারণ অ না হয়ে এটা হবে ও ধ্বনির মতো। যেমন অভিমান, এখানে আমরা বানানটা কি দেখছি, অ ভয়রস্যি ময়াকার দন্ত ন, কিন্তু আমরা যখন উচ্চারণ করব এর উচ্চারণটা হবে ও ভয়রস্যি ময়াকার দন্ত ন, অর্থাৎ অভিমান। এই যে অ এর পরে আমরা কি দেখছি, হ্রস্ব ইকার রয়েছে, এই জন্যে অ এর উচ্চারণ কি হয়ে গেল, ও হয়ে গেল। তেমনি আরেকটু উদাহরণ যদি দেখি, নদী, দ ন এর পরে দয় দীর্ঘিকার রয়েছে, সেই জন্য এর উচ্চারণ হয়ে গেছে ও এর মতো। যেমন নদী, দন্ত নটা ও এর মতো উচ্চারণ হয়ে গেল নদী। আমরা তাহলে এখানে কি পেলাম, অ এর পরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে তাহলে অ এর উচ্চারণ ও ধ্বনির মতো হবে। যেমন অভিমান, নদী, বধূ। এরপরে আসি খ, খ নম্বরে। অ যদি না বোধক হয় তাহলে অ ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে। অর্থাৎ অ যদি না বোধক কোনো অর্থ প্রকাশ করে তাহলে অ ধ্বনির উচ্চারণ পরিবর্তন হবে না। যেমন অনিয়ম, এখানে অনিয়মই হবে, অ এর উচ্চারণ অই হবে। অদূর, অদূরই হবে। এরপরে আরো অনেক আছে, যেমন অকুল, অমর, এগুলো অ এর উচ্চারণ অই হবে।
নম্বরে আসি, অ এর পর ক্ষীয় বর্ণ যুতক্ষ থাকলে অধ্বনির উচ্চারিত হয় ও এর মতো। অর্থাৎ অ এর পরে যদি যুতক্ষ থাকে তাহলে এখানে অধ্বনির উচ্চারণ পরিবর্তন হয়ে ও এর মতো হবে। এখানে ক নম্বর উদাহরণের মতো অ এর উচ্চারণ ও হয়ে যাবে। যেমন অক্ষ, আমরা এটা উচ্চারণ অক্ষ করব না, এর উচ্চারণ হবে অক্ষ। কারণ এরপরে অ এর পরে কি রয়েছে? ক্ষীয় বর্ণ রয়েছে, যুতক্ষ বর্ণ। ও ক খ উচ্চারণ হবে অক্ষ। তেমনি হবে দক্ষ, কক্ষ, লক্ষ। ক্ষীয় বর্ণে থাকলে তার পূর্বে অধ্বনি থাকলে সে অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। এরপরে ঘ নম্বরে আসি, র ফলা যুক্ত শব্দে অধ্বনি উচ্চারিত হয় ও ধ্বনির মতো। অর্থাৎ যদি র ফলা যুক্ত শব্দ থাকে তাহলে অধ্বনির উচ্চারণ হবে ও ধ্বনির মতো। যেমন শ্রম, এখানে শ্রম হবে না, এর উচ্চারণ ও হয়ে যাবে শ্রম। র ফলার জন্য এর উচ্চারণ হয়ে গেল, অ এর উচ্চারণ হয়ে গেল ও, শ্রম। তেমনি প্রথম হবে না, প্রথম। প্র এর উচ্চারণ প্র হয়ে গেল, কারণ এখানে র ফলা রয়েছে। এরপরে আমরা নম্বরে যাব, জ ফলা যুক্ত অধ্বনি উচ্চারিত হয় ও ধ্বনির মতো। অর্থাৎ জ ফলা যুক্ত অধ্বনির উচ্চারণ হবে ও ধ্বনির মতো। যেমন পদ্ম, এখানে প এর পরে দ, এর সঙ্গে যে জ ফলা আছে, এই জন্য আদিতে অর্থাৎ প, এটা তো আদি শব্দ, এখানে প এর উচ্চারণ হবে পো ওকার, পো ওকার হবে, ও উচ্চারণ হবে। আমরা এখন থেকে পদ্ম বলবো না, বলবো পদ্য। গদ্য বলবো না, বলবো গদ্য, কারণ গ এর উচ্চারণ ও হয়ে যাচ্ছে যেহেতু এখানে জ ফলা রয়েছে। আমি আবারও বলছি, জ ফলা যুক্ত অধ্বনি উচ্চারিত হয় ও ধ্বনির মতো। যেমন পদ্য, গদ্য, মধ্য ইত্যাদি। তাহলে আমরা এখানে যে 5টা উদাহরণ দেখলাম, সেখানে আমরা অধ্বনির অদ্য অকারের উচ্চারণ, আমরা উচ্চারণের যে নিয়মগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসি যে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম, যে অন্তে অধ্বনি থাকলে তার উচ্চারণগুলো কেমন হবে, অর্থাৎ শেষে অ থাকলে তার উচ্চারণটি কেমন হবে। অন্ত মানে আমরা সকলেই জানি শেষ। অন্ত অ এর আগে অনুস্বর বা বিসর্গ থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অর্থাৎ অন্ত অ এর আগে, শেষে অ এর আগে যদি আমরা কি দেখি, অনুস্বর বা বিসর্গ দেখি, তাহলে সেই অ এর উচ্চারণ কি হয়ে যাবে, ও হয়ে যাবে, ও এর মতো হয়ে যাবে। যেমন কংস, এখানে ক অনুস্বর তালব্য স এর সঙ্গে ওকার হয়েছে, কংস হবে না, হবে কংস। তেমনি অংশ। এরপরে খ নম্বরে আসি, শব্দান্তে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ সাধারণত ও রূপে উচ্চারিত হয়।
অর্থাৎ শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অ ধ্বনি কি হয়? ওকারে ও ধ্বনি রূপে উচ্চারিত হবে। যেমন বক্ষ, আমরা বক্ষ বলবো না, এখন থেকে বলবো বক্ষ। বয়ের উচ্চারণ হয়ে যাবে ওকারের মতো, বক্ষ। শক্ত, এখানে শক্ত, শক্ত হবে না, শক্ত হবে, ও এর মতো উচ্চারণ হবে। এখানে বক্ষ, ব এর উচ্চারণ ও এবং খ এর উচ্চারণও কি হবে? ওকার হয়ে যাবে। বক্ষ হবে না, বক্ষ হবে, শক্ত হবে না, শক্ত হবে। এরপরে গ নম্বরে আসি। ত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে সেই অন্ত অ এর উচ্চারণ ও কারান্ত হয়ে থাকে। এখানে কি বলছে? ত এবং ইত প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত মানে শব্দের শেষেই প্রত্যয় যুক্ত হয়। ত এবং ইত কি হবে? শব্দের শেষে যুক্ত হবে। এখানে কি বলেছে? ত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ যদি বিশেষণ হয় সেই অন্ত অ এর উচ্চারণ কি হবে? ও কারান্ত হয়ে যাবে। যেমন ধৃত, ধৃত হবে না, ধৃত। বিবাহিত হবে না, বিবাহিত। কারণ আমরা এখানে কি দেখছি? ধৃত, ত এটা প্রত্যয়ান্ত শব্দ, মানে শব্দের শেষে যেটা আছে এটা বিশেষণ শব্দ। এবং ইত বিবাহিত, এখানেও কি রয়েছে? ইত শব্দটা রয়েছে। এই জন্য এখানে এটা ওকারে পরিণত হবে। যেমন ধৃত, বিবাহিত। এরকম আরো অনেক শব্দ রয়েছে, গত, নত, পালিত। এখানে সবই তো এবং ইত প্রত্যয়ান্ত শব্দ। এখানে অ এর উচ্চারণটা ও হয়ে যাবে। এরপরে ঘ নম্বরে আসি। অন্ত অ এর আগে র ফলা বা রিকার সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অর্থাৎ অন্ত মানে শেষ, অন্ত অ মানে শেষ অ এর আগে বা পূর্বে যদি র ফলা বা রিকার হয় তাহলে সেই অ এর উচ্চারণ কি হবে? ও এর মতো হবে। মানে শেষে যদি অ এর আগে র ফলা থাকবে এবং কি থাকবে? রিকার থাকবে, তাহলে সেই অ এর উচ্চারণ আমরা কি করব? ও এর মতো করব। যেমন বিকৃত, এখানে বিকৃত হবে না, এখানে ওই অন্ত এর আগে কি রয়েছে? কয়রি কার। এখানে মৃত, ময়রি কার এবং তার সঙ্গে ত আছে, এই তটা ও এর মতো হবে। মৃত, মৃত হবে না, উচ্চারণ হবে মৃত। এরপরে আমরা উম নম্বরে আসি, যে ক্রিয়াপদের অন্ত অ সাধারণত ও রূপে উচ্চারিত হয়। ক্রিয়াপদ আমরা জানি যে কাজ করা ভার, সেই পদের অন্ত মানে শেষে যে অ থাকবে তা সাধারণত কি হবে? ওকারে পরিণত হবে, মানে ও উচ্চারণ হবে। যেমন যাব, করেছিল,
এখানে আমরা কি দেখি, ব যা বো ওকার হয়ে গেছে, করেছিল ওকার হয়ে গেছে, মানে ও কারে উচ্চারণ হবে। এখানে কিন্তু বানানটা কিন্তু যা বো এবং করেছিল ল, করেছিল উচ্চারণ হবে না, হবে করেছিল। কারণ অ এর উচ্চারণ আমরা এখানে কি দেখলাম, ওকারে পরিণত হলো। এরপরে আমরা আসি এ ধ্বনি উচ্চারণের নিয়ম। আমরা তাহলে অধ্বনির উচ্চারণটা দেখলাম, এখন আমরা একটু এ ধ্বনির উচ্চারণটা কেমন হয় সেগুলো একটু দেখি। তৎসম শব্দের প্রথমে এ ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ শব্দের আদ্য যে তৎসম, সেখানে এ ধ্বনি বজায় থাকবে। বাংলা উচ্চারণে এই এ ধ্বনি সংবৃত এবং বিবৃত দুভাবে উচ্চারিত হয়। সংবৃত হলো অবিকৃত থাকলে সংবৃত, আর বিকৃত হলে বিবৃত ভাবে উচ্চারণ হয়। তেমনি এই এ ধ্বনি বাংলা উচ্চারণে সংবৃত এবং বিবৃত অর্থাৎ বিকৃত এবং অবিকৃত দুভাবে উচ্চারিত হয়। অর্থাৎ এ ধ্বনি এর মতো হবে, এ ধ্বনি এর মতো না হয়ে অন্য এ ধ্বনির মতো হবে। তৎসম শব্দে প্রথমে এ ধ্বনি যদি উচ্চারিত হয় তাহলে এটা অবিকৃতই থেকে যাবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এ এর উচ্চারণ এ এর মতোই হবে। যেমন দেশ, শেষ, এগুলো তৎসম শব্দ, এখানে এর কোনো পরিবর্তন হবে না। তেমনি বেদনা, দেবতা, এই সব শব্দগুলো তৎসম শব্দ, এখানে এগুলো অবিকৃতই থাকবে। খ নম্বরে আসি, একাক্ষর সর্বনামে এ ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ এক অক্ষর সর্বনাম। সর্বনাম কি আমরা সবাই জানি, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে সর্বনাম। এক অক্ষর এই সর্বনামে এ ধ্বনি অবিকৃত ভাবে উচ্চারিত হবে, অর্থাৎ এ ধ্বনি কি হবে, সংবৃত হবে। যেমন কে, যে, সে ইত্যাদি শব্দগুলো। এ ধ্বনি গ নম্বরে আসি, এ ধ্বনির পরে হ্রস্বইকার বা উ ধ্বনি থাকলে এ ধ্বনি উচ্চারিত হয়। অর্থাৎ এখানেও আমরা কি দেখি, এ ধ্বনি অবিকৃতি থাকবে, অর্থাৎ সংবৃত হবে, এটা বিবৃত ভাবে উচ্চারিত হবে না। যেমন দেখি, রেণু, বেলুন, এই শব্দগুলোতে আমরা কিন্তু এ ধ্বনির কোনো পরিবর্তন দেখি না। এই যে রিকার, রস্বউকার রয়েছে, তারপরেও আমরা দেখি যে দেখি বানান, রেণু বানান, বেলুন বানান, এগুলো সব অবিকৃত রয়ে গেছে, অর্থাৎ এ ধ্বনির মতোই উচ্চারিত হয়েছে। এরপরে আমরা আসি ঘ নম্বরে, 1, 11, 13 সংখ্যাবাচক শব্দে এ ধ্বনি উচ্চারিত হয়। আমি কিভাবে উচ্চারণ করলাম, এ আর ক এক, এক নয়, এ আর ক এক, এই এটার উচ্চারণ কেমন হয়ে গেল, এ হয়ে গেল। 11 এর উচ্চারণ কি হয়ে গেল, এ হয়ে গেল 11। তেমনি 13 উচ্চারণ 13, তেটা কি হয়ে গেল, তে হয়ে গেল। অর্থাৎ এখানে এটা কি হচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিবৃত হচ্ছে।
এখানে এ আর এ ধ্বনি থাকছে না, এটা কি হচ্ছে এ ধ্বনি হয়ে যাচ্ছে। আদ্য এ এর পরে অ বা আ থাকলে সেই এ এর উচ্চারণ আ এর মতন হয়। যেমন ১, ১১, ১৩, তেমন, তেমন না, আমরা উচ্চারণ করব তেমন, তেমন না। এরপরে আমরা এ ধ্বনির আরেকটা উদাহরণ দেখি। বর্তমান অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদে এ ধ্বনি উচ্চারিত হয়। এখানে আমরা কি দেখলাম, আবার পড়ি একটু। বর্তমান অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষ ক্রিয়াপদে এ ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ এ ধ্বনিটা কি হয়, এ ধ্বনি হয়। যেমন এখানে দয়কার খ, দেখ না বলে আমরা কি বলবো, দেখ। এখানে কি হচ্ছে, তুচ্ছার্থ, দেখ। তারপরে খেলা, এখানে খেলা উচ্চারণ হবে না, হবে খেলা। তেমনি আরো আছে কেলা, বিভিন্ন উচ্চারণ হয়ে থাকে। বেলা, বেলা হবে, বেলা হবে না। যেমন খেলা হবে না খেলা, বেলা হবে না বেলা, দেখ হবে না দেখ, কেলা হবে না কেলা, ইত্যাদি শব্দগুলো। একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই এ এর উচ্চারণ আ এর মতো হয়। অর্থাৎ একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই এ এর উচ্চারণ কি হয়, এ এর মতো। মানে একার, এটা কি দয়কার, আমরা এর সঙ্গে যখন আ যুক্ত করব তখন সে তারও উচ্চারণ কি হবে, আ এর মতো হবে। যেমন খেলা। আমরা এ ধ্বনির কয়েকটা নিয়ম, এখানে 5টা নিয়ম আমরা দেখলাম। এরপরে আমরা আসি ম ফলা উচ্চারণের কয়েকটি নিয়ম। ম ফলা শব্দের প্রথম ম ফলা থাকলে ম উচ্চারিত হবে। অর্থাৎ শব্দের প্রথমে কি ম ফলা থাকলে সে ম ফলা উচ্চারিত হয় না, উচ্চারিত হবে না। শব্দের প্রথমে যদি ম ফলা থাকে তাহলে ম ফলা আমরা উচ্চারণ করব না। যেমন স্মরণ, দন্ত স-এর সঙ্গে এটা কি আছে, ম আছে, তা আমরা কিন্তু এখানে মটা উচ্চারণ করছি না, স্মরণ, তাহলে স-টা উচ্চারণ করছি। তেমনি আছে শ্মশান, উচ্চারণ হবে শ্মশান, স-এর সঙ্গে ম উচ্চারণ হবে না। শব্দের প্রথমে ম ফলা থাকলে ম ফলা উচ্চারিত হবে না। এরপর খ নম্বরে আমরা আসি। শব্দের মধ্যে ম ফলা যে বর্ণের সঙ্গে থাকে সেটি দ্বিত্ব উচ্চারিত হয়। অর্থাৎ কি দেখলাম, শব্দের মধ্যে যে ম ফলা থাকে, যে বর্ণের সঙ্গে থাকবে সেটা কি হবে, দুবার উচ্চারিত হবে, কিন্তু মটা উচ্চারিত হবে না। যেমন পদ্ম, দয়ের সঙ্গে ম আছে কিন্তু ম এখানে উচ্চারিত হচ্ছে না, বরঞ্চ কি হচ্ছে, দটায় দুবার উচ্চারিত হচ্ছে, পদ্ম। তেমনি আছে রশ্মি, এখানে রশ্মি, রশ্মি হবে না, এর উচ্চারণ হবে রশ্মি।
ছদ্ম, এখানে দয়ের সঙ্গে ম, ছদ্ম নাম বলি না, সেই ছদ্ম উচ্চারণ হবে ছদ্ম, এখানে ম উচ্চারণ হবে না। এরপরে গ নম্বরে যদি আমরা দেখি, সেখানে কি দেখতে পাই, গ, উম, ট, দন্তের ন, মূর্ধন্য ন, ম, ল। এ বর্ণগুলোর সঙ্গে মফলা যুক্ত হলে ম এর উচ্চারণ হয়। আমরা দেখলাম কি এই বর্ণগুলো সঙ্গে যদি ম যুক্ত হয় তাহলে ম এর উচ্চারণ হবে, আর এই বর্ণগুলো ছাড়া অন্যান্য বর্ণের সঙ্গে ম যুক্ত হলে ম এর উচ্চারণ হবে না, এক কথায় শেষ। অর্থাৎ আমরা যদি এই কয়েকটা শব্দগুলো একটু মনে রাখতে পারি, বর্ণগুলো মনে রাখতে পারি, যে কার কার সঙ্গে ম যুক্ত হলে ম উচ্চারণ হয়, এই এছাড়া বাদ বাকি যার সঙ্গে ম যুক্ত হবে সেখানে ম এর উচ্চারণ হবে না। যেমন স্মরণ, সেখানে কিন্তু আমরা ম এর উচ্চারণ দেখিনি। শ্মশান, সেখানে আমরা দেখিনি। পদ্ম, সেখানে আমরা দেখিনি। রশ্মি, সেখানেও দেখিনি। কিন্তু গর সঙ্গে ম যুক্ত হলে এর উচ্চারণ হয়। যেমন যুগ্ম, বাগ্মী, এরপরে জন্ম, দন্তন্যর সঙ্গে কি আছে, ম যুক্ত রয়েছে, এই জন্য এর উচ্চারণ হবে জন্ম। এরপরে আমরা মূর্ধন্যর সঙ্গে যদি উদাহরণ দেখি, একটা মৃন্ময়, এর উচ্চারণ হচ্ছে। তারপরে উমর সঙ্গে যদি দেখি তাহলে বাংময়। এরপরে ময়ের সঙ্গে যদি দেখি আম্মা। অর্থাৎ এইগুলোতে ম যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে, বাদ বাকি গুলোতে ময়ের কোনো উচ্চারণ হবে না। এরপরে ঘ নম্বরে আমরা আসি, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলার উচ্চারণ হয় না। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণ এর সঙ্গে যদি সংযুক্ত ম ফলা হয় তাহলে ম এর উচ্চারণ হবে না। এখানে সূক্ষ্ম, যুতক্ষ একটি যুক্ত ব্যঞ্জন, ক আর মূর্ধন্য ষ নিয়ে হচ্ছে যুতক্ষ হয়, এই জন্য সূক্ষ্ম এখানে ম এর উচ্চারণ হচ্ছে না। লক্ষণ, এখানে ম এর উচ্চারণ হচ্ছে না, হবে না। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলার উচ্চারণ হবে না। এরপরে আমরা উম নম্বরে দেখি, ম ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ ম ফলা যুক্ত কতিপয় যে সংস্কৃত শব্দ থাকবে তার উচ্চারণ রীতি সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকবে। যেমন কুষ্মাণ্ড, সুস্মিতা, এগুলো সংস্কৃতের রীতি অনুযায়ী এর উচ্চারণ হয়েছে। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, যে বাংলা বানানে, বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণ কেমন হয়, যে প্রথমে অধ্বনি থাকলে এর উচ্চারণ কেমন হবে। এরপরে অন্ত অধ্বনি এর উচ্চারণ কেমন হবে সেটা আমরা দেখেছি। বাংলা ভাষা প্রাকৃত কিংবা সংস্কৃত নয়, আলাদা কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। বাংলা ভাষার শব্দান্তের অসংস্কৃত কিংবা প্রাকৃতের ন্যায় উচ্চারিত হয় না। বাংলা ভাষায় শব্দান্তের অধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণে মিশে যায় বলে সাধারণত হসন্ত রূপে এর উচ্চারণগুলো হয়। যেমন আমরা
দেখলাম এখানে যে উচ্চারণগুলো আছে এগুলো শেষে হসন্ত আমি দিয়েছি, হসন্ত দিয়ে উচ্চারণ হবে। যেমন আম, জাম, হাত, ধান, এগুলো শব্দের শেষে কিন্তু কি আছে, হসন্ত রয়েছে। তবে সব ক্ষেত্রে অন্ত অ এ বিধি মেনে চলে না, কোথাও কোথাও আবার অবিকৃত হয়, আবার কোথাও কোথাও ওকার রূপে উচ্চারিত হয়। আমরা উদাহরণগুলোতে দেখেছি যে কোথায় অ এর উচ্চারণ ও হয় এবং অয় অবিকৃতি থাকে, অ এর উচ্চারণ অই হয়, এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখেছি, এ ধ্বনির যে উচ্চারণ, এ ধ্বনি কেমন হয়, তৎসম শব্দে সেটা অবিকৃতই থাকবে, অর্থাৎ তৎসম শব্দে এ ধ্বনির উচ্চারণ অবিকৃতি থাকে, কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দিয়েছি আমি দেশ, শেষ, বেদনা, দেবতা ইত্যাদি শব্দে এরপরে ই ধ্বনি থাকলে সেটা কি হয়, তারপরে এক কেন উচ্চারণ এক হবে না, 11, এগুলো আমরা জানলাম। সর্বশেষ আমরা ম ফলা উচ্চারণ কেমন হয়, অর্থাৎ কোথায় কোথায় ম এর উচ্চারণ হবে আর কোথায় কোথায় ম এর উচ্চারণ হবে না। অর্থাৎ আজকে আমরা বাংলা উচ্চারণের অ এর অদ্য, আদ্য, অন্ত, এ ধ্বনি, ম ফলার উচ্চারণের নিয়মগুলো জানলাম। আমি অতি সহজ যে ভাষা, সে ভাষাগুলো ব্যবহার করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এগুলো এই ক্লাসটি যদি ফলো করো তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। এবং আমি জটিল ভাষা না ব্যবহার করে একদম সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি তোমাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মাদক। আমরা জানি এই শব্দটা আমরা সকলেই কিন্তু এর সঙ্গে পরিচিত, যে মাদক কি জিনিস। এটা একটা নেশা জাতীয় দ্রব্য, আর নেশা কখনোই কিন্তু সুখকর কোনো কিছু নয়। অর্থাৎ এটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আমরা যদি এই নিয়ে কথা বলি তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা এর কুফল সম্পর্কেই জানবো, কারণ এর কোনো সুফল নেই। আর যে তোমাদের মতো কোমলমতি ছেলে মেয়েরা কৌতূহলের বশবর্তী হয়েই কিন্তু এই মাদক দ্রব্যটি গ্রহণ করো, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এটা আর শুধু তোমাদের কৌতূহলের বিষয় হয়ে থাকে না, এটা জীবনকে তিলে তিলে ক্ষয় করে দেয়। বিষের চেয়েও এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস। এটা গ্রহণ করলে শুধু তোমাদেরই ক্ষতি না, তোমাদের পরিবারের ক্ষতি, আমাদেরও ক্ষতি, দেশের ক্ষতি, সর্বোপরি তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা এই মরণ নেশা দ্রব্যের কাছে যাব না, কৌতূহলের বশেও যাব না, কিংবা কারো প্ররোচনায় আমরা যাব না। আমরা একটি সুখী সমৃদ্ধশালী জীবন গড়ে তুলব। নিজেকে ভালো করে গড়ে তুললে সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, সর্বোপরি দেশটাও ভালো হবে। কারণ তোমরা আগামী দিনে তোমরাই জাতির নেতৃত্ব দেবে। আশা করি এই কথাগুলো তোমাদের বোধগম্য হবে। আজ তোমাদের সঙ্গে আর কথা না বাড়িয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই আবারও ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আমরা যেন সবাই হেফাজতে থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং নিরাপদে থাকতে পারি। আল্লাহ হাফেজ।